নেহমাতকে পাওয়া যাচ্ছে না, সংবাদটি জওয়ান বাড়িতেও পৌঁছে গেল দ্রুত। যে কে সম্পর্কেও কিছু কিছু অবহিত হয়েছে। যে থেকে সায়লা খানম কথাটি শুনেছে সেই থেকেই হাহুতাশ করে কান্নার জুড়ে বসেছেন। তাকে সামলাতে ব্যস্ত হয়ে পড়ে শ্রেয়া। নিকটেই কাচুমাচু মুখে বসে আছে নীলিশা। চোখে এক ধরনের শঙ্কা কাজ করছে তার। দাভাই আছে তো মা? ও ঠিক তার অ্যাঞ্জেলকে খুঁজে বার করবে। আমার খুব ভয় হচ্ছে। এতদিন পর আমার ছেলেটা তার আপনজনের সান্নিধ্য পেয়েছে, আর এখনই। বলতে বলতে আঁচলে মুখ গুজে কেঁদে উঠল সায়লা। চারপাশের পরিস্থিতি ভারী ভারী লাগছে। তোর বাবা কোথায়? কাল থেকে বাসায় ফিরেনি মানুষটা। কলও করল না একবার। চোখ মুছে জানতে চাইল, কি জানি বাবা কোথায়। একটু পর কলিং বেল বেজে ওঠে। অনতিবিলম্বে ছুটে যায় শ্রেয়া। দৌড় মেলে দেখে সারাত দাঁড়িয়ে আছে রক্ত চক্ষু নিয়ে। কিছু বলতে যাবে তার আগেই পাশ কাটিয়ে হন্তদন্ত পায়ে ভেতরে প্রবেশ করে সাহাদ। ড্রয়িং রুমে এসে এলোমেলো নজর নিক্ষেপ করে কাকে যেন খুঁজল। অতপর নীলিশার নিকটে এসে একটানে সোফা হতে দাঁড় করিয়ে ঠাস্য করে থাপ্পড় বসিয়ে দিল ডান গালে। আকস্মিক আক্রমণে মেয়েটা তাল সামলাতে না পেরে ছিটকে পড়ে গেল কিঞ্চিত দূরে টি টেবিলের উপর। সায়লা কান্না থামিমে মৃদু চেঁচিয়ে উঠল, কি করছিস সাহাদ? ওকে মারছিস কেন? আজ মা রূপী ছোট মায়ের কথা কর্ণকোহরে নিল না সাহাদ। এগিয়ে গিয়ে নীলিশাকে তুলে আবারও চর দিয়ে চোয়াল চেপে ধরল শক্ত করে। শ্রেয়ানের মেয়ে কোথায়? বাখারা হয়ে সায়লা চেয়ে রইল সাহাদের দিকে। শ্রেয়া নিজেও হতভম্ব, তবে কিছুটা আন্দাজ করতে পারছে। নীলিশা ব্যথায় চোখ খিচে নেয়। ব্যথিত গলায় বলে, আমি জানি না। আমার কাছে কেন জানতে চাইছ? সাহাদ ক্ষোভে আরো শক্ত করে ধরল চুলের গুচ্ছ। কঠোর গলায় বলল, তুই ছাড়া আর কে জানবে? হ্যাঁ, সেদিন না ও যে কের সাথে কথা বলছিলি তুই? শ্রেয়ানের কলিজায় আঘাত করবি বলেছিলিস না তখন? অকৃতজ্ঞের বা উৎসা। বল ওর মেয়েকে কোথায় নিয়ে গেছে ওই যে কে? আমি সত্যিই জানি না। যে কে ওর সাথে সেদিনের পর আর কোন কথা হয়নি আমার। আন্ডারস্কোর কি মনে হয় তোর কথা আমি বিশ্বাস করে নেব? আরে সেদিনই তো তোর উপর সকল আস্থা উঠে গেছে যেদিন জানতে পেরেছি যে থালায় খাস সে থালাটাই ফুটো করে দিয়েছিস। ও কি করেছে? ওর সাথে এভাবে কথা বলছিস কেন সাহাদ? ছাড় বলছি। নীলিশাকে ছাড়াতে হাত বাড়িয়ে বলল শায়লা। সাহাদ একবার তাকায় আহত চোখে, পরপরই ক্রুদ্ধ ধাঁচে বলল, আমায় আটকিও না মা। সরে যাও তুমি। আজ ওকে আমি। ক্রুদে কাঁপছে সাহাদ। ফোঁস ফোঁস নিঃশ্বাসের শব্দ প্রতিধ্বনিত হচ্ছে ঘরময়। কেবল বাক্রুদ্ধ চোখে তাকিয়ে রয় শায়লা। সাহাদ বরাবরই শান্তচিষ্ট স্বভাবের। শান্তি বজায় রেখে চলতেই স্বাচ্ছন্দ্য বোধ করে। কখনো নীলিশারকে উচ্চ কণ্ঠে ধমক দিতে শোনা যায়নি, সেখানে আজ এমন উগ্র আচরণের কারণ ভেবে পায় না শায়লা। জানতে ইচ্ছে করছে খুব। মাথা ঠান্ডা কর সাহাদ। ও কি ভুল করেছে সেটা বল আগে। ভুল নয় মা। ক্রা ইম করেছে ও। ক্রি মি নাল একটা। রাগ যেন মাথা ছাড়া দিয়ে উঠছে তার। নাসারন্ধ্র হতে ছিটকে আসা শ্বাসগুলো বড্ড ভয়ঙ্কর শোনাচ্ছে। শ্রেয়া খানিক এগিয়ে আসে। ধিমি আওয়াজ বলে, শান্ত হও ভাইয়া। ভাবি কি করেছে বলো। শান্ত হব কিভাবে? ছোট বাচ্চাটা নিখোঁজ হওয়ার পেছনে কোথাও না কোথাও ওর হাত আছেই। কি বলছিস তুই? নীলিশা কিভাবে? হ্যাঁ, এই অকৃতজ্ঞ নারী শ্রেয়ানের জীবন অন্ধকারে রূপান্তরিত করতে 5 বছর যাবৎ উইনা দেখা না শোনা যে কের সাথে যোগাযোগ রেখেছে। শ্রেয়ানের ক্ষতি করতে এই নারীই ওকে হেল্প করেছিল। নীলিশার চোখ বেয়ে অনবরত অশ্রুধারা গড়িয়ে পড়ছে। খুব গভীরভাবে খেয়াল করে দেখা যাবে তার চোখে অপরাধ বোধ, অনুতপ্ততা। সায়লা বিস্মিত চোখে চেয়ে থাকল অপলক। আকস্মিক কথাটি বিশ্বাস করতে একটু কষ্টই হচ্ছে। শ্রেয়াকে কোন প্রতিক্রিয়া করতে দেখা গেল না। সে প্রথম দিকের মতোই শান্ত। সিঁড়ির ঘরে দাঁড়িয়ে ফুপিয়ে কান্নারত ফিহাকে দুহাতে আগলে রেখেছে ফাইজা। তার দৃষ্টি ড্রয়িং রুমে মায়ের উপরেই নিবন্ধ। শ্রেয়ানের মেয়েকে নিয়ে কোথায় গেছে জানলে প্লিজ বলো নীলিশা। শেষবারের মতো জিজ্ঞেস করছি। যদি না বলতে পেরেছ তাহলে আমার চেয়ে খারাপ কেউ হবে না। আমি সত্যিই জানি না সাহাদ।
তাকে ছেড়ে দিল। চোখ বুজে প্রলম্বিত শ্বাস টানল বার কয়েক। তারপর শীতল সুরে বলল, সাহাদ, আগের কোন ঠিকানা বা আড্ডাখানা সম্পর্কে কিছু বলেনি তোমায়? ড্যাশ ড্যাশ। আরও কিছুটা সময় গড়িয়ে গেল। পরিপক্ক হাতে ফুল স্পিডে ড্রাইভ করছে শ্রেয়ান। শরীর ঘেমে জবজবে। মাথার পরিপাটি চুলগুলো আজ এলোমেলো। কপাল ঘেঁষে কানের লতি পর্যন্ত ঘামের বিন্দু ছুঁয়ে ছুঁয়ে পড়ছে। পাশেই বিরামহীন ফুপিয়ে চলেছে প্রথা। প্রলাপ বকছে বিভিন্ন। শ্রেয়ান আহত চোখে তাকায় একবার। এক হাতে নিকটে এনে আগলে নিয়ে সান্ত্বনা বাণী দিয়ে বলে, কাঁদছ কেন বোকা মেয়ে? আমরা যাচ্ছি তো আমাদের মেয়েকে ফিরিয়ে আনতে। এত নিখুঁত প্ল্যান করে যে এত বছর ভালো মানুষের মুখোশ পড়েছিল, আজ খোলস ছেড়ে বেরিয়ে এসে এত সহজেই আমাদের পিছু ছাড়বে। আমার বাচ্চাকে ফিরিয়ে দেবে। দেবে দেবে। তাকে দিতেই হবে। শ্রেয়ানের কাঁধে মাথা রাখে নীরবে আশ্রু বিসর্জন দিতে মত্ত হয় প্রথা। আমার বাচ্চার কিছু হয়ে গেলে আমি বাঁচব না শ্রেয়ান। পাগল হয়ে যাব আমি। প্লিজ এভাবে ভেঙে পড়ো না। তুমি এমন করলে, দেখো আমি সাহস হারিয়ে ফেলছি। তখনই ফোনে কল আসে শ্রেয়ানের। তড়িৎ বেগে রিসিভ করে লাইট স্পিকার অন করে। ঠিকানায় চলে আসছো তো ব্রো? শ্রেয়ান ক্রুদ্ধ বাঘের ন্যায় নীরব হুঙ্কার ছেড়ে দাঁতে দাঁত নিষ্পেষিত করে জবাব দিল, অচিরেই দেখা হচ্ছে তোর সাথে বা স্টা ওয়ান। রিল্যাক্স, এত হাইপার হওয়ার কি আছে বুঝলাম না। রাওনাফ, প্লিজ আমার মেয়ের কোন ক্ষতি করো না। ওকে কষ্ট দিও না প্লিজ। ক্রন্দনরত গলায় আকুতি করে উঠে প্রথা। ওপাশ থেকে রাওনাফ হাসে কুটিল। কুল প্রথা বেইব। আমি এখনো কিছু করিনি প্রিন্সেসকে। আফটার অল ও আমার আদরের প্রিন্সেস, তাকে কষ্ট দিলে আমারও বুকে জ্বালা করবে। আবারও ফুপিয়ে উঠে প্রথা। বুকটা দুমড়ে মুচড়ে উঠছে বারবার। ছন্নছাড়া ছাড়া লাগছে সবকিছু। রাওনাফ বলে উঠে, তোমরা একাই আসছো তো? নাকি স্পেশাল ফোর্সের কানে আমার নামে কুৎসা রটনা করেছ? আহা, এমন কিন্তু ভুলেও করো না। মনে রেখো তোমাদের প্রাণভোমরা কিন্তু আমার হাতে। আমরা একাই আসছি, তুই ব্যাস আমার মেয়ের কোন ক্ষতি করবি না। শ্রেয়ান প্রত্যুত্তর করল। পিছল হেসে রাওনাফ বলে, বিশ্বাস থাকলে ভরসা দিতে পারি। মুষ্টিবদ্ধ হাতে চোয়াল শক্ত করে রাখে শ্রেয়ান। রাগের তুফে ষষ্ঠ ইন্দ্রিয় নিষ্ক্রিয় হয়ে আসতে চাইছে। নিজেকে সংযত করে বলে, দেখা হচ্ছে শীঘ্রই। ড্যাশ ড্যাশ। বিশাল বড় গোডাউন। চারদিকে কেবল অন্ধকার আর অন্ধকার। কেমন গা ছমছমে ভাব ধরিয়ে দিতে সক্ষম। সরু গলিটা আধারের ফলে ভয়ঙ্কর হয়ে উঠছে ক্রমশই। শ্রেয়ানের বাহু খামচে ধরে প্রথা। গা ঘেঁষে আরেকটু গভীর হয়। শরীরে কম্পন অনুভব হচ্ছে। পেছনে থেকে 5 জন এবং সামনে 2 জন কালো মুখোশধারী তাদের দিশা খুঁজে দিচ্ছে। খানিকটা এগুতেই সরু পথের সমাপনী ঘটে একটা বিশাল কামরার সামনে এসে থামে তারা। একজন গার্ড বড় দরজাটা খুলে দিয়ে প্রথা আর শ্রেয়ানকে ভেতরে ঢুকতে বলে। শ্রেয়ান চতুর দৃষ্টিতে আশপাশ নজর বুলিয়ে নেয় বার কয়েক। অতপর প্রবেশ করে ভেতর ঘরে। কক্ষে পা রাখতেই ভেসে আসে রাওনাফের কণ্ঠস্বর, ওয়েলকাম। ওয়েলকাম, মিস্টার অ্যান্ড মিসেস শ্রেয়ান জাওয়ান। তুড়িতে 2 জন সামনে তাকায়। খানিকটা দূরেই লম্বা কালো কোটে আবৃত রাওনাফ ওরফে যে কে কুটিল হাসিতে উচ্ছ্বসিত মুখাবয়বে দাঁড়িয়ে আছে। তার পাশে ছোট একটা টেবিলে পা গুটিয়ে বসে আইসক্রিম খাচ্ছে নেহমাত। খাওয়ার ফাঁকে দরজার সম্মুখে প্রথাদের দেখতেই, মাম্মি বলে উচ্ছিষ্ট আইসক্রিম ফেলে ছুটে আসতে উদ্যত হতেই তার হাত আঁকড়ে ধরে রাওনাফ। প্রথা নিজেও দিক শূন্য তাকিয়ে মেয়ের অভিমুখে ছুটছিল। নেহমাতের হাত আঁকড়ে ধরাতে তার পদ জোড়া থমকে দেয়। আশ্চর্য প্রতিমায় তাকিয়ে থাকে মেয়ের দিকে। রাওনাফ প্রথার উদ্দেশ্যে বলে, আস্তে, এত তারা কিসের? আশপাশটা একবার ভালো করে দেখে নাও। স্তম্ভিত ফিরে প্রথার। অস্থির চোখে তাকায় এধার ওধার। রুমটায় সবুজ গোলাপি নিয়ন আলোয় পরিপূর্ণ। আবার সাদা আলোও চোখে পড়ে। এক জায়গায় চোখ যেতেই থমকে যায় প্রথার নজর। স্থির চোখজোড়া ক্ষণকাল স্তম্ভিত রেখে অস্ফুট স্বরে বলে উঠে, মা। আকস্মিক প্রথার মুখে মা ডাক শুনতে পেয়ে রাওনাফের উপর পতিত ক্রুদ্ধ আখি জবলে কোমলতা এনে প্রথার দিকে তাকালো শ্রেয়ান। একবার তার দিকে চেয়ে পরপর সামনে ইশারা করে প্রথা। শ্রেয়ান প্রথার ইশারায় ধীরস্থির নজর মিলাতেই ঈষৎ আতঙ্ক মিশ্রিত বিস্মিত চোখে চেয়ে থাকে। সায়লা খানম আর শ্রেয়া দুটো চেয়ারে বন্দী। দুজনের হাতে রশি বিদ্ধ। হন্তদন্ত হয়ে প্রথার বাসায় যাওয়ার জন্য বেড়েছিল সায়লা খানম,
তাকে আটকাতে ব্যর্থ হয়ে শ্রেয়াও পিছু নেয়। পথিমধ্যে তাদের ট্যাক্সি অবরোধ করে একটি কালো গাড়ি। ঘটনা আমলে নেয়ার আগেই হুড়হুড় করে গাড়িতে থেকে কালো পোশাকধারী গার্ড এসে দুজনকে জোরপূর্বক তাদের গাড়িতে নিয়ে তুলে এবং সে থেকে তাদের এখানে এনে বন্দি করে রাখা হয়। ওদের কেন এখানে আনা হয়েছে? যেখানে অদৃশ্য শত্রুতা তোর আমার সাথে। রাওনাফ কাঁধ দুলিয়ে বলে, ওরা না থাকলে এত বছরের অজানা সত্যিটা জানবে কে? মতলব কিসের সত্যি? বিরাট বড় এক সত্যি, তৃতীয় ব্যক্তি, এবং তা অতি পরিচিত। ঘাড় ঘুরিয়ে তাকালো সবাই। শাহিন জওয়ান দাঁড়িয়ে আছে দরজার সামনে। বাবা তুমি? বাবা? কে বাবা? কার বাবা? বলতে বলতেই রাওনাফের পক্ষের দিকে ধাবিত হয় শাহিন জওয়ান। দুজন কোলাকুলি করে পাশাপাশি দাঁড়ায়। আকাশ ভেঙে পড়ল যেন উপস্থিত সবার মাথায়। আশ্চর্য, বিস্ময় হারিয়েছে বাকশক্তি। শ্রেয়ান দু কদম আগে বাড়িয়ে বিস্ময় গলায় বলে, বাবা, তুমি ওর সাথে? তাকে থামিয়ে শাহিন ফের বলে, কে তোর বাবা? কে তোর বাবা মানে? তুমিই তো আমার বাবা। হু হু করে হেসে উঠল যে। কে আর শাহিন? মনে হলো তাদের সামনে মজার কোন বিষয়ে উপস্থাপন করা হয়েছে। না হাসলে তার ফায়দা হাসিল হবেই না। হাসতে হাসতে সায়লার নিকটে চলে যায় শাহিন। যে কে একবার সেদিকে লক্ষ্য করে পরপর শ্রেয়ানের উদ্দেশ্যে তাচ্ছিল্য ভরে বলে, অন্যের বাবাকে বাবা বলে ডাকতে কণ্ঠে একবারও বাধে না। না। শ্রেয়ান ভ্রু কুঁচকে চেয়ে রইল ক্ষণকাল। সবকিছু কেমন গুলিয়ে আসছে। নিজের অবাকতাকে প্রাধান্য না দিয়ে শ্রেয়ান জানতে চাইল, অন্যের বাবা মানে? এই যে দীর্ঘ 2 যুগের বেশি ধরে আমার বাবাকে বাবা বলে ডেকে আসছ। হোয়াট? উনি যদি তোর বাবা হয় তাহলে আমার বাবাকে? তোর মার কাছেই জেনে নে। সায়লার উদ্দেশ্যে বলল শাহিন। ঠোঁটে চতুর হাসি। মাথা নত করে রাখে সায়লা। চোখে পানি চিকচিক করছে। শ্রেয়া অবাক চোখে মায়ের দিকে তাকিয়ে রয় কেবল। তার মা কাঁদছেন কেন? কোন ভুল হয়ে যায়নি তো তার দ্বারা? ভাবতেই ভেতরে অদ্ভুত যন্ত্রণা অনুভব করে মেয়েটা। তাকায় শাহিনের দিকে। বলে উঠে, দাভাইয়ের বাবা যদি আপনি না হন তাহলে নিশ্চয়ই আমার বাবাও আপনি নন। মুহূর্তেই তুমি থেকে আপনিতে পরিণত হল শ্রেয়ার সম্বোধন। কিঞ্চিত ঝুঁকে তার মাথায় হাত বুলিয়ে দেয় শাহিন। হাসি মুখে বলে, না, আমিই তোমার বাবা। মানে? তার গলা অতি আশ্চর্য। শাহিন জওয়ান হাসল কেমন করে। একপল দেখে নিল সায়লার অশ্রুসিক্ত মুখশ্রী। অতপর সামনের ফ্লোরে খালি জায়গাতে এদিক ওদিক হাঁটতে হাঁটতে বলে, আজ তাহলে শুনো কিছু অজানা কথা। তারপর দীর্ঘ দম নিয়ে বলতে শুরু করে, আমি ছিলাম গ্রামের এক কৃষকের ছেলে। গরিবী দেখতে দেখতেই আমার বড় হওয়া। কিন্তু আমার স্বপ্ন আকাশচুম্বী। আমি একদিন বড় লোক হব। অনেক অনেক টাকা আয় করব। দেশ বিদেশে ঘুরে বেড়াবো আরও কত কি। কিন্তু সেটা তো গ্রামে থাকলে কখনোই পূর্ণ হবার নয়, তাই চলে এলাম ঢাকা শহরে। শিক্ষাগত যোগ্যতা মোটামুটি ছিল কিন্তু টাকা ছিল না বলে কোন চাকরি পাচ্ছিলাম। আর না পাচ্ছিলাম থাকার জন্য বাসস্থান। তবে টাকা না থাকলেও সুন্দর চেহারা হওয়ায় শ্বেতা নামের একজনের সাথে প্রেম হয়ে গেল ঠিকই। জীবিকার জন্য হোটেলে শেফের কাজ নিয়েছিলাম সামান্য মাইনের। হঠাৎ একদিন সেখানে মিটিং অ্যাটেন্ড করতে এলো শিশির জওয়ান নামের একজন বড় বিজনেসম্যান। স্যুট বুট পরা ভদ্রলোককে কতই না পরিপাটি দেখাচ্ছিল। সেদিনের মতো উনার সাথে আমার কথা হয়নি। এরপর দ্বিতীয়বার যখন এলো, কথা বলে বুঝতে পারলাম মানুষটা বড্ড ভালো, নিরহংকার, নরম মনের মানুষ। তখনই আমার মনে একটা বুদ্ধি উদয় হলো, আমি যদি তার ঘনিষ্ঠ আর বিশ্বস্ত হয়ে উঠতে পারি তাহলে জীবন লিড করতে অনেকটাই সহজ হয়ে যাবে। যেই ভাবা সেই কাজ। ভদ্রলোক যখন একদিন অফিস করে ফিরছিল তখন মাস্তান ভাড়া করে তার উপর অ্যাটাক করালাম। শেষে বীর বাহাদুরের মতো গায়ের রক্ত জড়িয়ে আবার তাকে বাঁচিয়েও নিলাম সিনেমাটিক স্টাইলে। ভেবেছিলাম ডোজ কম হবে, কিন্তু আমায় ভুল প্রমাণিত। তিনি এতই আপ্লুত যে আমার সম্পর্কে জানতে আগ্রহী হল। আমিও সুযোগের সৎ ব্যবহার করে ফেললাম। উপস্থাপন করলাম জীবন নিয়ে অনীহা, অসহায়ত্ব, গরিবী। সেদিন আমার দুঃখী জীবনের জন্য সমবেদনা প্রকাশ করে ভদ্রলোক তার অফিসে দেখা করতে বললেন। এটাই তো চেয়েছিলাম আমি। তাই দেরি না করে তার অফিসে ছুটে গেলাম। তারপর আর কি, বিনা বাধায় আরামদায়ক চাকরি জুটে গেল আমার। এরই ফাঁকে বিয়ে করে নিলাম প্রেমিকা শ্বেতাকে। সুখেই চলছিল দিনকাল।
কাজের 1 বছরের মধ্যে ম্যানেজারকে টাকা গায়েব করে দিচ্ছে বলে মিথ্যা অভিযোগে ফাঁসিয়ে তাকে কাজ থেকে বের করে আমি ম্যানেজারে উপনীত হলাম। কিন্তু আমার আরও টাকা চাই। আরও। ঠান্ডা মাথায় প্ল্যান করলাম, যদি শিশির জওয়ানকে মেরে দেই, তাহলে তার জায়গায় আমি বসতে পারব। এই পর্যায়ে চোখ তুলে বিস্মিত হয়ে তাকায় সায়লা। শরীর নেতিয়ে আসছে তার। চোখ দিয়ে গড়িয়ে পড়ে 2 ফোঁটা জল। শাহিন থামল একটু। সকলে অবিশ্বাস্য চোখে উৎসুক তাকিয়ে আছে তার পানে। যদিও সবার মাঝে জাওনাফ নির্বিকার। আবারও বলা শুরু করে শাহিন, প্ল্যান মোতাবেক একদিন চলবে ইনশাআল্লাহ। পরবর্তী পর্ব পেতে চ্যানেলটি সাবস্ক্রাইবও করুন।